আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করবার জন্য আজকে ২৩ সেপ্টেম্বর ২০২৪ তিনি আমেরিকার উদ্দেশ্যে ঢাকা রওনা দিয়েছেন বা রওনা দেবেন, যতটুকু আমার জানা আছে। এবং আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের যে নিয়মিত যে বৈঠকটি, সে বৈঠকে তিনি তার মূল্যবান বক্তব্যটি সেখানে তিনি পেশ করবেন। তো অন্য সকল বারের তুলনায় এবারে বাংলাদেশের যে প্রতিনিধিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার করবেন, সেটি একটু ব্যতিক্রম। প্রথমত এই অর্থে ব্যতিক্রম যে বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার প্রধান হিসাবে কিন্তু প্রফেসর ইউনূস স্যার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন না। তিনি প্রতিনিধিত্ব করবেন যে বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর এর অধিক সময় যে সরকার ক্ষমতায় ছিল, সে সরকার হয়তোবা বাংলাদেশের সাধারণ জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি বলেই একটি বিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে সে সরকার কলাপস করেছে এবং সাধারণ জনগণের যে চাওয়া এবং পাওয়া, এই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে এবং সেই সরকারের দায়িত্ব নিয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তো বটেই, এছাড়াও তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এবং সারা বিশ্বে সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে পুরস্কারটি, নোবেল শান্তি পুরস্কার বা নোবেল পুরস্কার যেটি, সে পুরস্কারটি তিনি পেয়েছেন। সে অর্থে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাকে চেনেন। তিনি হচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি বর্তমানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবার জন্য জাতিসংঘে তিনি যাচ্ছেন। তো প্রথমত সেখানে তিনি কেন যাচ্ছেন, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কে তিনি কেন যাচ্ছেন? আমরা জানি যে বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে। সে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। জাতিসংঘের পিস কিপিং মিশনে বাংলাদেশের যে পার্টিসিপেশন এবং সেখানে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, তাতে ইউনাইটেড নেশনস বাংলাদেশকে একটি অ্যাক্টিভ মেম্বার হিসেবে জানে এবং চেনে। এবং বর্তমানে বিশ্বে ১৯৫টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। তার মধ্যে যদি আমি বলি স্ট্র্যাটেজিক্যালি, যে জিওগ্রাফিক্যালি যে লোকেশন, সেদিক থেকে, কিংবা ইকোনমিক গ্রোথ এদিক থেকে, কিংবা বাংলাদেশের মানুষ যে পিস লাভিং বা পিস শান্তিপ্রিয় একটি মানুষ বাংলাদেশের জনগণ, সেদিক থেকে, বা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, অনেক দিক থেকে বাংলাদেশকে বিশ্বের অনেক দেশই জানে এবং চেনে। বিশেষ করে জাতিসংঘে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসাবে সদস্যপদ লাভ করেছে ২৯তম অধিবেশনে। এবং ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে জাতিসংঘের গুরুত্বপূর্ণ যে শান্তিরক্ষা মিশনে সেখানে পার্টিসিপেট করছে। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ১৯৯৩ সাল থেকে, বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। এবং জাতিসংঘে যে সমস্ত রাষ্ট্রগুলো পিস কিপিং মিশনে কন্ট্রিবিউট করে, তার মধ্যে টপ যে রাষ্ট্রগুলো কন্ট্রিবিউটর, তার মধ্যে বাংলাদেশ একটি। কাজী জাতিসংঘে বাংলাদেশের একটা ভালো একটা ভাবমূর্তি রয়েছে। ইভেন জাতিসংঘের একাধিক সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সফরে এসেছেন। তারপরে জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বাংলাদেশে আছেন। তো জাতিসংঘ আসলে চায় বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক এবং মানবাধিকার এবং গণতন্ত্র এই বিষয়গুলো সুনিশ্চিত হোক, জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক। এবং শুধু জাতিসংঘই না, আন্তর্জাতিক বিশেষ করে জাতিসংঘের যে রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ সদস্য বিশ্বে, আমেরিকা সহ আরও অনেক রাষ্ট্র আছে, তারা মূলত বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্র এগুলো নিশ্চিত করতে চায়। তো বাংলাদেশে যেহেতু বিশেষ একটা পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসেছে, কাজেই এই সরকারের একটা বড় বার্তা, এই সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাপী একটা বড় বার্তা বা মেসেজ দেওয়া প্রফেসর ইউনূস স্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোন পরিস্থিতিতে এই সরকারটি এখানে গঠিত হয়েছে, আগে যে সরকার ছিল সেই সরকার আমলে বাংলাদেশের জনগণ কিভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, কিংবা জনগণ কিভাবে, কেন সেই সরকারকে চায়নি, এবং বর্তমানে যে সরকার, সেই সরকারটি যদিও ডেমোক্রেটিক গভর্নমেন্ট না বা অর্ডিনারি পিপল কর্তৃক ইলেক্টেড না, তাহলে এই গভর্নমেন্টের লেজিটিমেসিটা কি, এই গভর্নমেন্টের বৈধতা কি, এই বিষয়টা নিয়ে সেখানে হয়তো তিনি তুলে ধরবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে তিনি আমেরিকার প্রেসিডেন্ট
মিস্টার জো বাইডেনের সাথে তিনি একটি সাইডলাইন ডিপ্লোমেসিতে সম্পৃক্ত হবেন, অর্থাৎ দ্বিপাক্ষিক একটি বৈঠকে মিলিত হবেন। আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিশ্বের, তাদের সাথে তিনি মিলিত হবার একটা কথা রয়েছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর সাথে তার একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল, সেটি সঙ্গত কারণে বাতিল হয়েছে। এবং আমরা জানতে পেরেছি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন স্যারের সাথে ভারতের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, যাকে বলে বিদেশ মন্ত্রী ভারতের, মিস্টার এস জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক হওয়ার কথা আছে। তো সব মিলিয়ে, এবং আমরা যেটা জানতে পেরেছি আগামী 27 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ একটি অধিবেশনে তিনি বক্তব্য দিবেন। এবং তিনি একটি যেটিকে বলা হয় বিজনেস ক্লাস, অর্থাৎ বাণিজ্যিক একটি ফ্লাইটে তিনি খুবই স্বল্প পরিসরে প্রতিনিধিদেরকে নিয়ে তিনি সেখানে যাবেন। আমরা জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যখন বসে, এটি নর্মালি প্রথাগতভাবে বা প্রচলিতভাবে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই অধিবেশনটি বসে। এই অধিবেশনে প্রতিটি দেশের, জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের উপস্থিতি একটি অনেকাংশে বাধ্যতামূলক। অর্থাৎ জাতিসংঘে সেখানে তারা প্রতিটা দেশের পক্ষ থেকে তারা বক্তব্য দেন, বিশ্ব দরবারে বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় বিভিন্ন মতামত তারা তুলে ধরেন। এবং প্রতিটা দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, এই টাইপের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেখানে সেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সাথে জাতিসংঘের এই অধিবেশনে সেখানে সম্পৃক্ত হন। তো আমি এবারের যে অধিবেশনটি, এই অধিবেশনটি অনেকগুলো কারণে বাংলাদেশের জন্য একটি বিরল সম্মানের এবং বিরল সুযোগের মনে করি। এ অর্থে যে প্রথমত বাংলাদেশে যেহেতু একটি পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকা একটা শাসক গোষ্ঠীর ক্ষমতাচ্যুতি হয়েছে, এবং সেই পতিত সরকারের আমলে বাংলাদেশের জনগণ কি সুযোগ সুবিধা পেয়েছে সেই বিষয়গুলো, এবং বর্তমানে কোন পরিস্থিতিতে এই নতুন সরকার গঠিত হয়েছে, এই নতুন সরকার গঠিত হওয়ার পরে এই সরকারের আমলে এখানে কি ডেমোক্রেসি আছে কিনা, গুড গভর্নেন্স আছে কিনা, ফ্রিডম অফ রাইটস রয়েছে কিনা, তারপরে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা, জনগণ কতটুকু এই সরকারকে সমর্থন দিচ্ছে, তারপরে এই সরকারের কোন কোন ক্ষেত্রে কি সমস্যা তারা সরকার ফেস করছে, এবং আগামী দিনে বাংলাদেশের ভিশন কি হবে, মিশন কি হবে, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান কেমন হবে, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের পলিসিটি কেমন হবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কিভাবে সম্পৃক্ত হবে, এই বিষয়গুলো হয়তো বা প্রফেসর ইউনূস স্যার সেখানে হয়তো তুলে ধরবেন সংক্ষিপ্ত বা ভাষণের মধ্য দিয়ে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনফ্যাক্ট বর্তমান সরকার যে ক্ষমতায় আছে, এই সরকারের লেজিটিমেসিটা কি, এই সরকার কি করতে চাচ্ছে, কতদিন সরকার ক্ষমতায় থাকবে, এই সরকার কতদিনের জন্য ক্ষমতায় এসেছে, এই সরকারের দায়িত্বটা কি, এই বিষয়গুলো নিয়ে হয়তো বিশ্ববাসীর একটা কিউরিসিটি আছে বাংলাদেশ নিয়ে। কারণ যারা আমাদের ডোনার এজেন্সি আছে, আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার আছে, সেই সমস্ত দেশগুলোর একটা কিউরিসিটি রয়েছে। এছাড়াও বাংলাদেশের এই বর্তমান সরকারকে নন কোঅপারেট করবার জন্য যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে, অসহযোগিতা করবার জন্য বিভিন্ন দেশ রয়েছে, তারা হয়তো বাংলাদেশের সরকার সম্পর্কে, সরকারের বৈধতার সম্পর্কে হয়তো তারা একটা প্রশ্ন তুলতে পারে বা কিংবা প্রশ্ন তুলছে। তো তাদেরকেও একটা মেসেজ কনভে করা যে এই সরকার কিন্তু এখানে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য আসেনি, কিংবা এই সরকার একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকারটি এসেছে, বিশেষ দায়িত্ব নিয়ে সরকারটি এসেছে। এই বিষয়টি হয়তো বা আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সেটি বিশ্ব দরবারে তুলে ধরবেন জাতিসংঘে এই বক্তব্যের মধ্য দিয়ে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই কাজটা হয়তো তিনি সেখানে করবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত প্রায় 30 বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো শীর্ষ একজন ব্যক্তি, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের সেইভাবে সুযোগ হয়নি যে আমেরিকার প্রেসিডেন্টের সাথে জাতিসংঘের অধিবেশনে দ্বিপাক্ষিক একটা বৈঠকে সম্পৃক্ত হবার। কিন্তু আমি মনে করি এই সুযোগটা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পাচ্ছেন, এবং বাংলাদেশের জন্য একটি বিরল সম্মানের। আমেরিকার রুলিং পার্টি, আমেরিকার যে রুলিং পার্টির এবং এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে, এবং আমেরিকার যে বর্তমানে প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেনের সাথে তিনি একটি বাইলেটারাল একটি বৈঠকে বসবেন। তো জো বাইডেন তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, এবং তার যিনি রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, আগামী দিনে যিনি প্রেসিডেন্ট প্রার্থী হার এক্সিলেন্সি কমলা হ্যারিস হয়তো আগামী দিনে যদি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন, তো সেই সময় কিন্তু বাংলাদেশের সাথে আমেরিকার যে বাইলেটারাল সম্পর্কটা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে, এটা আমরা মনে করতে পারি। কেননা প্রফেসর ইউনূস স্যারের সাথে কিন্তু ফরমার প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন এবং তার ওয়াইফ অর্থাৎ ফরমার সেক্রেটারি অফ স্টেট হার এক্সিলেন্সি হিলারি রডেম ক্লিন্টনের একটা ব্যক্তিগত একটা সখ্যতা বা সম্পর্ক রয়েছে। এবং প্রফেসর ইউনূসকে কিন্তু আমাদের বাংলাদেশের একজন নাগরিক, কিন্তু তার চেয়ে বড় পরিস্থিতি তিনি একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটা বড় একটা খ্যাতি রয়েছে।
তার একটা যশ রয়েছে, তার একটা পপুলারিটি রয়েছে, তার একটা পরিচিতি আছে। আমেরিকা যেহেতু আমাদের একটি ডেভেলপমেন্ট পার্টনার, আমেরিকা এমন একটি রাষ্ট্র যার ওয়ার্ল্ড ওয়াইড যার একটা প্রভাব রয়েছে। এশিয়া প্যাসিফিক রিজনে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, তারপরে কোরিয়া, এই সমস্ত যে উন্নত দেশগুলো, তারপর ইউরোপের যে দেশগুলো, সেখানে আমেরিকার একটা বড় প্রভাব রয়েছে। তো আমেরিকার প্রেসিডেন্টের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করে, আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করা মানে এই রাষ্ট্রগুলোর সাথে কিন্তু বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক একটা ভালোভাবে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া। তো বাংলাদেশের সাথে আমেরিকার বেশ কিছু সম্পর্ক রয়েছে। বাংলাদেশে আমেরিকা হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে। বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ ইম্পোর্ট করে। তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশকে আমেরিকা যে জিএসপি সুবিধা দিত এতদিন, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, সেই সুবিধাটা এখন স্থগিত রয়েছে। এর আগে যে সুবিধাটা দেওয়া হতো, হয়তো প্রফেসর ইউনূস স্যার মিস্টার জো বাইডেনের সাথে এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবেন এবং বাংলাদেশের যে জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন, মানবাধিকার এগুলো রয়েছে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা, এগুলো যে বাংলাদেশ এটিকে প্রমোট করতে চায় আগামীতে, সেটা হয়তো প্রফেসর ইউনূস স্যার সেই আমেরিকার প্রেসিডেন্টকে হয়তো বা সেটি কনভে করবেন। এবং আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশে আমেরিকার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন। সেখানে ট্রেজারি বিষয়টি যিনি দেখেন, সহকারী আন্ডার সেক্রেটারি মিস্টার ব্রেন্ট নেইম্যান এবং আমেরিকার যিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক যিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ডো, তারা এসেছিলেন। বাংলাদেশকে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য সহযোগিতা করবেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে, বাংলাদেশের সুশাসন নিশ্চিতে, মত প্রকাশের স্বাধীনতা, বিভিন্ন ইস্যুতে। তো আমি যেটি মনে করি যে প্রফেসর ইউনূস স্যার এবারে যে অধিবেশনে যাচ্ছেন, জাতিসংঘের ৭৯তম অধিবেশনে, এখানে শুধুমাত্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবার জন্য সেখানে তিনি যাচ্ছেন না, নিছক কিছু বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছেন না। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়নে, বিশ্ব দরবারে বাংলাদেশের যে অবস্থান সেটিকে আরও বেশি পোক্ত করবার জন্য, বর্তমান সরকারের যে নীতি এবং আদর্শ বা পলিসি, বর্তমান সরকার কেন ক্ষমতায় এসেছে, এই সরকার কতদিন থাকবে, আগামীতে বাংলাদেশ কেমন রাষ্ট্র হবে এবং ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, এই নীতির উপর ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিচালিত হয়, এটি যে আগামীতে অব্যাহত থাকবে। বাংলাদেশ তার নেবারিং কান্ট্রিগুলো, তারপরে রিজিওনাল যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে বাংলাদেশের যে অবদান সেটি আরও বেশি বিশ্ব দরবারে তুলে ধরা হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে সাম্প্রতিক যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের কারণে হয়তোবা আমরা জানি যে বাংলাদেশ আর্মি, এটি আমাদের দেশপ্রেমিক আর্মি, সেই আর্মির যথেষ্ট অবদান রয়েছে। হয়তো এখানে তারা এই সময়ে তারা ওই যে এপিসি, আর্মির যে এপিসিটি নামানো হয়েছিল, সেখানে ইউএন লোগোটি সেখানে লেখা ছিল, সেটা নিয়ে হয়তো বা একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে একটু কথাবার্তা হয়েছে। হয়তো এই বিষয়গুলোও পরোক্ষভাবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিস্টার জো বাইডেন হয়তো বা একটু বোঝানোর চেষ্টা করবেন যে বাংলাদেশের বর্তমান যে সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ আর্মি, বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছে এবং এটা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের বর্তমান শান্তি রক্ষায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি রক্ষা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় দুর্যোগে বাংলাদেশ আর্মির যথেষ্ট অবদান রয়েছে, এটি অস্বীকার করার কিছু নেই। এবং সেই বিষয়টি হয়তো বিশ্ব দরবারে প্রফেসর ইউনূস স্যার হয়তো সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে হয়তো একটা ইঙ্গিত দিবেন যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি একটা বিশেষ পরিস্থিতির কারণে এখানে সরকার বদল হয়েছে এবং এই সরকারটি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না। এখানে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, সুশাসন থাকবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র হিসাবেই পরিস্থিতি পেতে চায় এবং সবার সাথে সহযোগিতা করতে চায়, সবার সহযোগিতা পেতে চায়, সমর্থন পেতে চায় এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি একটি যে পিস লাভিং কান্ট্রি, এটি মূলত বিশ্ব দরবারে তিনি তুলে ধরবেন। এবং আমরা এই সফরের মধ্য দিয়ে যে সাইডলাইন বৈঠকটি হবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে, সেখানে হয়তো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কথাবার্তা হবে এবং আমরা জানতে পেরেছি সেখানে হয়তো বা পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপাল, নেদারল্যান্ড এবং আরও কিছু দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের, শীর্ষ ব্যক্তিবর্গের সাথে প্রফেসর ইউনূস স্যারের কথাবার্তা হওয়ার কথা রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তো আমরা এটা জানি না, এটা অনুমান করছি, সেটা হয়তো হলে আমরা জানতে পারবো। তো খুব সংক্ষেপে যদি আমি বলি যে এখান থেকে, এই আলোচনা থেকে আপনারা যারা চাকরি প্রার্থী, বিশেষ করে যারা বিশেষ ভাইবা বোর্ড ফেস করবেন, তাদেরকে হয়তো বা বিভিন্ন ইস্যুতে প্রশ্নগুলো করতে পারে যে এবারে যে অধিবেশনটি বাংলাদেশের জন্য কেন একটি ব্যতিক্রম ধর্মী অধিবেশন, এখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি মেসেজ সেখানে দিয়েছিলেন, সাইডলাইন ডিপ্লোমেসিটা কি, তারপরে সেখানে কার সাথে তিনি বৈঠক করেছেন, তারপরে সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কেন সেখানে বৈঠকটি হলো না, তারপরে বর্তমানে বাংলাদেশকে বিশ্ব দরবারে তিনি কিভাবে তুলে ধরলেন, এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে। এবং আপনারা যারা বিসিএস ও অন্যান্য চাকরি প্রার্থী, তাদেরকেও কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা এখান থেকে প্রশ্নগুলো করতে পারে। আর তাছাড়া এটি যেহেতু একটি চলমান প্রক্রিয়া, একটি প্রতি বছর এই ধরনের অধিবেশন বসবে বা অধিবেশন বসে,
এবং সেই অধিবেশনে প্রথাগতভাবে প্রতিটি দেশে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানে যাওয়াটা একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই হিসাবে এই আলোচনাটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এটি অনেকে কিউরিয়াসিটি বা অনেকে হয়তো মনে করতে পারেন, কিংবা একটা কথা আমি একটু বলে রাখি, আমরা শুনতে পেরেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে লেজিটিমেসি, এটা হয়তো বা বিশ্ব দরবারে হয়তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই কারণে হয়তো বা সেখানে বাংলাদেশের উন্নয়নে যারা বিশ্বাস করে না, বাংলাদেশকে যারা বাংলাদেশের উন্নয়নে যারা যারা একটু হিংসা বোধ করে কিংবা বাংলাদেশকে যারা পছন্দ করে না, এই সমস্ত রাষ্ট্রগুলো হয়তো বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো বিশ্ব দরবার বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবার জন্য অপচেষ্টা বা অপপ্রয়াস হয়তো বা তারা অনেক সময় নিয়ে থাকে। তো এটা অনেকে আমাদের বাংলাদেশের মানুষ তারা অনেক হয়তো মনে করছিল যে বাংলাদেশের পক্ষ থেকে তাহলে এবার কে যাবে। তো সেটা আমরা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা দেখতে পেয়েছি বা জানতে পারছি আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন এবং সেখানে তিনি বাংলাদেশকে ভালো মতো তুলে ধরবেন এবং এখানে আমাদের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল হবে বলে আমি মনে করছি। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।